করোনাকালে খাদ্য ঘাটতি ঠেকাতে সরাসরি কৃষকের কাছ থেকে ২০ লাখ টনের বেশি ধান চাল কিনবে সরকার। কারসাজি ঠেকাতে মিলারদের ওপর নজরদারির পরামর্শ। ক্ষুদ্র চাষী তাদের কাছ থেকে আমরা ধানটা কিনবো লটারির মাধ্যমে, যাতে রাজনৈতিক কোনো সামাজিক কোনো প্রভাব খাটিয়ে কেউ ধান সরকারের বেশি দামে দিতে না পারে। প্রকিউরমেন্ট প্রাইসটা খুব দ্রুত ঘোষণা করে দিতে হবে। লটারির মাধ্যমে যে নেওয়ার কথা বলেছে, এখানেও একটু বিবেচনা করতে হবে সেখানে অংশগ্রহণ সবাই করবে কিনা। হাওড়াঞ্চলে ধান কাটার ধুম, মেশিন সংকটে মাঠে পড়ে আছে পাকা ধান, মানতে নারাজ কৃষি বিভাগ। একটা মেশিনে আমাদের এলাকায় টাকায় ওর পিছনে পিছনে আমি যাইতেছি প্রতিদিনই। যদি মেশিনে খাটিলে তো আমরা একটু সাহায্য হয়। আমরা আসলে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়াও আমাদের যেটা বিভিন্ন জায়গা থেকে কম্বাইন হারভেস্টার আমরা ভাড়া করে নিয়ে এসেছি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। শীর্ষ সংবাদ। বাংলাদেশ বিরোধী চক্রান্ত থামছে না আল জাজিরার, ভাষান্তর নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সন্তুষ্টির পরই অপপ্রচার। বাংলাদেশের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র বলছেন বিশ্লেষকরা। কোভিডের নমুনা পরীক্ষার হার কমেছে ৫৫%। টিকার চালান আসা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই, মেয়াদ কম হওয়ায় ধাপে ধাপে আনছে বাংলাদেশ। লকডাউনের মধ্যেও পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কর্মযোগ্য, ভাঙনের শঙ্কায় নদীতে ফেলা হচ্ছে বালুর বস্তা ও ব্লক। ঢাকায় আসছে মেট্রো রেলের কোচ। বাংলাদেশ বিরোধী চক্রান্ত থামছে না আল জাজিরার। এবার টার্গেট রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের গড়ে তোলা আধুনিক ও নিরাপদ আবাসস্থল নোয়াখালীর ভাষান্তর। ১৭০ বছরের ঘূর্ণিঝড়ের ইতিহাস নিয়ে পর্যালোচনা করে গড়ে তোলা ভাষান্তর আশ্রয়ন প্রকল্প নিয়ে নানামুখী অপপ্রচার শুরু করেছে কাতার ভিত্তিক এ সংবাদ মাধ্যম। ভাষান্তর নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সন্তুষ্টি প্রকাশের কয়েকদিনের মধ্যেই আল জাজিরার অপপ্রচারকে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র হিসেবে দেখছেন রোহিঙ্গা গবেষকরা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ১৭০ বছরের ঘূর্ণিঝড়ের ইতিহাস এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনা করেই গড়ে তোলা হয়েছে নোয়াখালীর ভাষান্তরের আধুনিকেই আশ্রয়ন প্রকল্প, যেখানে ব্যবহার করা হয়েছে উন্নত সব প্রযুক্তি। ইতিমধ্যে ৫ দফায় যাওয়া ১৫,০০০ রোহিঙ্গা বসবাস করছেন। আর এই ভাষান্তর নিয়েই অপপ্রচার চালাচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্পেশাল ওয়েদার সিগন্যাল যখন থাকে, আপনার লাস্ট আমপান, বুলবুল, ফণি, এ ধরনের যখন সিগন্যাল হয়, তখন অন্যান্য কোস্টাল এলাকায় যে নিয়ম ফলো করে ২ থেকে ৩ দিন হয়তো চলাচলটা বন্ধ রাখে, ওইটা আমরা ফলো করব। গত ৩ বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এই ভাষান্তরে রোহিঙ্গাদের জন্য গড়ে তোলা হয়েছে গুচ্ছগ্রাম ঘূর্ণিঝড় শেল্টার এবং হাসপাতাল। ইতিমধ্যে সেখানে বাজার ব্যবস্থাও গড়ে উঠেছে। চলতি বছরের ১৮ই মার্চ বহুল আলোচিত ভাষান্তর পরিদর্শন করেছেন জাতিসংঘের প্রতিনিধি দল। রোহিঙ্গা বসতি স্থাপন নিয়ে ইতিবাচক প্রতিবেদনও দিতে যাচ্ছে তারা। তার আগে ভাষান্তর পরিদর্শন করেছেন উন্নত দেশের কূটনীতিকরা, তারাও ভাষান্তর নিয়ে অনেকটা ইতিবাচক। এত কিছু ইতিবাচকের মাঝে নেতিবাচক সংবাদ পরিবেশন করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গত ৩ বছরে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করে যাওয়া ঘূর্ণিঝড় যেমন এখানে কোনো ক্ষতি করেনি, তেমনি এখন পর্যন্ত জোয়ারের পানি প্রবেশেরও কোনো নজির নেই। আল জাজিরা যারা কাজ করে তাদের একটা বিরাট অংশ, বিশেষ করে বাংলাদেশ ডেস্কে যারা কাজ করে, তারা পাকিস্তানি। কাজেই এই ক্ষেত্রে বাংলাদেশের প্রতি শত্রুতা বশবর্তী হয়েই তারা এই কাজটি করছে। বাংলাদেশকে অস্থিতিশীল রাখার একটা পরোক্ষ চক্রান্ত আল জাজিরা সবসময় করে আসছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্পর্শকাতর নানা বিষয় নিয়ে চক্রান্ত করে যাচ্ছে আল জাজিরা, কিন্তু তার কোনোটাতেই সফল হতে পারেনি বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। আসলে এটা টোটালি একটা অপপ্রচার আল জাজিরার, কারণ সেখানে যে কথাগুলি বলা হয়েছে, যে এখানে সাইক্লোনের কথা বলা হচ্ছে, ফ্লাডের কথা বলা হচ্ছে, না সাইক্লোন হয়েছে না ফ্লাড হয়েছে, সো ইট ইজ নট প্রুভেন। বাস্তবের আলোকে কিন্তু এটা বলা হয়নি। বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেহরক্ষী কে হবে না হবে, সেই সব বিষয় নিয়ে তারা রিপোর্ট করেছে। তো এইসব কারণগুলি যদি হয়, এটা একবারে আমার মনে হয় না যে এটা কোনো যৌক্তিক কারণ নিয়ে এই রিপোর্টটা এসছে। মিয়ানমার সেনাবাহিনীর অমানবিক নির্যাতনে প্রাণ ভয়ে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেয় ১১ লাখ রোহিঙ্গা। এর মধ্যে ১ লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। কমল দে, সময় সংবাদ। বেশি ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।
লটারির মাধ্যমে বেশি দামে সরাসরি কৃষকের কাছ থেকে 20 লাখ টনেরও বেশি খাদ্যশস্য কেনা হবে বলে জানান কৃষিমন্ত্রী। কারসাজি ঠেকাতে মিলারদের ওপর নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। প্রসূনা শেষের রিপোর্ট। গত বছরের চেয়ে 1 লাখ হেক্টর বাড়িয়ে দেশের 48 লাখ হেক্টর জমিতে এবার বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 2 কোটি 5 লাখ টন। গত বছর 26 টাকা কেজি দরে 8 লাখ টন ধান, 36 টাকা কেজি দরে 10 লাখ টন সিদ্ধ চাল, 35 টাকা কেজি দরে 1.5 লাখ টন আতপ চাল এবং 28 টাকা কেজি দরে 75,000 টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। মহামারীতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবার আরও বেশি খাদ্যশস্য সংগ্রহের পাশাপাশি প্রান্তিক চাষিদের কাছ থেকে লটারির মাধ্যমে ধান কেনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। ক্ষুদ্র চাষি তাদের কাছ থেকে আমরা ধানটা কিনবো লটারির মাধ্যমে, যাতে রাজনৈতিক কোনো সামাজিক কোনো প্রভাব খাটিয়ে কেউ ধান সরকারের বেশি দামে দিতে না পারে। খাদ্য ঘাটতি ঠেকাতে মজুদ বাড়ানো এবং ক্ষুদ্র চাষিদের কাছ থেকে ধান চাল সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতার তাগিদ দেন বিশেষজ্ঞরা। করোনার ঢেউয়ে যেহেতু সাধারণ মানুষের খাদ্যের সংকট হতে পারে, সেই হিসেবেই প্রকিউরমেন্টটা বেশি হওয়া উচিত। লটারির মাধ্যমে যে নেওয়ার কথা বলেছে, এখানেও একটু বিবেচনা করতে হবে সেখানে অংশগ্রহণ সবাই করবে কিনা। তাদের মতে রাইস মিলারদের কারসাজিতে দাম যাতে লাগাম না ছাড়ায় সেদিকে নজরদারি বাড়াতে হবে। তবে বড় মিলারদের সিন্ডিকেটের কারণে চালের বাজার নিয়ন্ত্রণে না থাকার অভিজ্ঞতা থেকেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। খুবই জরুরিভাবে নজর দেওয়া উচিত যে অতিরিক্ত বড় রাইস মিলাররা আসলে কি পরিমাণ ক্যাপাসিটির বাজারটা নিয়ন্ত্রণ করছে মিলাররা। কাজেই সরকারের গুদামে পর্যাপ্ত চাল থাকার দরকার ছিল। অব্যবস্থার সাথে বা যেভাবেই হোক এখানে আমাদের একটু ভুল আছে। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি রোহিঙ্গাদের অতিরিক্ত খাদ্য সহায়তার ফলে ঘাটতির আশঙ্কা দেখা দিলে দ্রুত আমদানির পরিকল্পনা রয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। প্রসূনা আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাওরে কৃষকরা ব্যস্ত ধান কাটা নিয়ে, আর কিষানীরা ধান শুকিয়ে তুলছেন গোলায়। সুনামগঞ্জে দেখার হাওর ও শনির হাওর সহ ছোট বড় 1/2 শতাধিক হাওর ঘিরে চোখে পড়বে এমন দৃশ্য। কৃষকরা বলছেন ধান কাটার মেশিন সংকটের কারণে ক্ষেতের পাকা ধান পড়ে আছে, তবে কোনো সংকট নেই বলে দাবি কৃষি বিভাগের। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যেদিকে চোখ যায় জমির পর জমিতে পাকা ধানে ভরপুর। হাওরে এখন ফসল কাটার ধুম। চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জ জেলার হাওরে ও হাওরের বাইরে প্রায় 2,23,330 হেক্টর জমিতে স্থানীয় ও উচ্চ ফলনশীল জাতের বোরো আবাদ করা হয়েছে। 20 এপ্রিল পর্যন্ত কাটা হয়েছে 60,000 হেক্টর জমির পাকা ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় ধান কাটার জন্য 2 লাখ শ্রমিক মাঠে কাজ করছেন। এবছর বাইরের জেলা থেকে এসেছেন 20,000 শ্রমিক। তবে কৃষকরা জানান মেশিন সংকটের কারণে পাকা ধান কাটতে পারছেন না তারা। আমরা হাওরের মেশিন কম থাকার কারণে আমরা মেশিনে হাওরের ধান কাটতে পারতেছি না। একটা মেশিনে আমাদের এলাকায় টাকায় ওর পিছনে আমি যাইতেছি, প্রতিদিনই আমাকে বলতেছে যে আগামীকাল কাটাই দিব। ব্লক প্রতি 2টা মেশিন যদি হয় তো মোটামুটি ধান কিলো পাকবো। বেশি অতিরিক্ত পাকছে কিন্তু কাটাইতে তো আমরা পারি না। প্রসেসর আইসে আর এক রবিবার রবিবার আইসে সাইয়ে কাটা ধরছি। যদি মেশিনে কাটিলে তো আমরা একটু সাহায্য হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন 293টি কম্বাইন্ড হারভেস্টার ও 130টি রিপার ব্যবহার করে ধান কাটার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কম্বাইন্ড হারভেস্টার আমরা ভাড়া করে নিয়ে এসেছি, বাইরে থেকে শ্রমিক যাতে নির্বিঘ্নে এখানে ধান কাটায় অংশগ্রহণ করতে পারে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি। গত বছর এমন সময়ে হাওরের 20 ভাগ ধান কাটা হয়েছিল, আর চলতি বছর 36 ভাগ ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সময় সংবাদ, সুনামগঞ্জ। কোভিড-19 পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তা যেন অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করি। সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে এই কোভিড-19 চিকিৎসার জন্যই সারা দেশে নতুন করে প্রায় 2,500 শয্যা আমরা গত একটা বছরে স্থাপন করতে সমর্থ হয়েছি। আসুন আমরা একটু ল্যাব সার্ভিসের দিকে নজর দিই। আমি বলবো আমাদের শুরুটা হয়তো খুব বেশি সুমধুর ছিল না, কিন্তু এই 11-12টি মাসে আমরা কিন্তু 265টা সর্বমান চলমান পরীক্ষাগার করতে সক্ষম হয়েছি। শুধুমাত্র যে RT-PCR নিয়ে আমরা সন্তুষ্ট থেকেছি তা নয়, এখানে অনেকগুলো জিন এক্সপার্ট প্রায় 34টির মতো এবং একই সঙ্গে র্যাপিড অ্যান্টিজেন করার মতো 109টি ল্যাব তৈরি করা হয়েছে। আমি বলবো এই অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে দ্রুত গতিতে আপনি আপনার রোগ শনাক্তকরণ করতে পারবেন। একটিবার টেস্ট দিয়ে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষার যে যাতনা সেটা আর আপনাদেরকে করতে হচ্ছে না। আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের এখানে কি পরিমাণ পরীক্ষা এবং কি পরিমাণ পজিটিভিটি রেট চলে এসেছে।
যেটি আপনাদের সঙ্গে সংযুক্ত করতে চাই, সরকারি ব্যবস্থাপনায় প্রায় 38 লক্ষ টেস্ট ইতিমধ্যে আমরা গত 1 বছরে করেছি, তার সঙ্গে বেসরকারি ব্যবস্থাপনায় কিন্তু 13 লক্ষটা যোগ হয়েছে। কোভিড-19 পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিন চলছিল, এতক্ষণ আমরা সেখানেই ছিলাম। অনলাইন নিবন্ধনে জটিলতা, লকডাউন সহ নানা কারণে সপ্তাহ ব্যবধানে কোভিডের নমুনা পরীক্ষা 55% কমেছে। আক্রান্তদের দ্রুত শনাক্ত করা না গেলে কোভিড সংক্রমণ কমবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ সময় অ্যান্টিজেন টেস্টের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। করোনার ঊর্ধ্বগতির লাগাম টানতে লকডাউন বাস্তবতা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রিকশা করে হলেও নমুনা পরীক্ষা করাতে আসতে হবে। নমুনা পরীক্ষার দীর্ঘ সারিতে ভাটা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার নমুনা দিতে আসা মানুষের সংখ্যা অর্ধেকে নেমেছে। লকডাউন ছাড়াও নানা বাস্তবতায় উপসর্গ থাকলেও পরিবারের সবার নমুনা পরীক্ষা করাতে পারছেন না অনেকেই। রাস্তা দিয়ে চলাফেরাই তো কঠিন, মুভমেন্ট পাচ্ছেন, আপনি যেতে পারতেছেন না। বাসা থেকে হেঁটে আসছি যে হাসপাতালের উদ্দেশ্যে, আসে যে কাজটা সম্ভব হয়েছে আর কি। আমার ওয়াইফ সাসপেক্টেড, সাথে হচ্ছে আমার ছোট বোন আছে এবং আমার বাসার অন্যান্য মেম্বার। বাট আমি যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন মনে করেন একজনের বেশি আর করতে পারতেছি না। অনলাইন সিরিয়াল নিয়ে এখানে কোভিড টেস্ট করানো, এটাও অনলাইনে পাওয়া যায় না। আসলে দুটো মিলে এখন আরো বেশি সমস্যা হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা বলছে, গত 6 থেকে 12 এপ্রিল সর্বাত্মক লকডাউনের আগে নমুনা পরীক্ষা হয়েছিল 3,46,000। সর্বাত্মক লকডাউনের শুরু থেকে 19 এপ্রিল পর্যন্ত পরীক্ষা হয়েছে মাত্র 1,56,000। আক্রান্তদের দ্রুত শনাক্ত করা না গেলে কোভিড সংক্রমণ কমবে না বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই সময়ে অ্যান্টিজেন টেস্ট ব্যাপক হারে বাড়ানোর পরামর্শ তাদের। গোটা দেশব্যাপী অ্যান্টিজেন ভিত্তিক টেস্টটাকে ছড়িয়ে দেওয়া উচিত, আর মানুষকে টেস্টের জন্য ব্যাপকভাবে উদ্বুদ্ধ করা উচিত, যেন মানুষ যে কোনো কোভিড সিমটম হলেই যেন টেস্টের দ্বারস্থ হন। রিকশা যোগে হলেও সন্দেহভাজনদের কেন্দ্রে এসে পরীক্ষা করানোর আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। কোভিডে প্রায় প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হলেও দক্ষিণ এশিয়ায় এখনও সবচেয়ে কম নমুনা পরীক্ষা করা হচ্ছে বাংলাদেশে। সংক্রমণ পুনরায় 5% নিচে না নামা পর্যন্ত দ্বিগুণ তিনগুণ পরীক্ষা বাড়ানোর জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন সহকর্মী মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, শ্রেয়া, কোভিডের নমুনা পরীক্ষার হার ব্যাপকভাবে কমেছে, আমরা বিভিন্ন হাসপাতালে সকাল থেকে দেখতে পাচ্ছি। তবে এটি যে একমাত্র কারণ যে শুধুমাত্র লকডাউন সেটি কিন্তু না। কারণ হচ্ছে আমরা যে কয়েকটি কেন্দ্রে গিয়েছি সেই কেন্দ্রে দেখা গেছে যে এখন পর্যন্ত যে কয়টি নমুনা পরীক্ষা করানো হয়, যেমন কোনো একটা কেন্দ্রে যদি 100টি পরীক্ষা করানো হয়, 150 পর্যন্ত মানুষ, 200 পর্যন্ত মানুষ কিন্তু এসেছেন, তাদেরকে ফিরে যেতে হয়েছে। তো তারা যেটি বলছেন যে তারা হয়তো রিক্সা যোগে অথবা পায়ে হেঁটে অনেকদিন পর্যন্ত এসেছেন, কিন্তু পরিবারের সদস্যদেরকে যে একসঙ্গে নিয়ে এসে যে টেস্ট করানোর ব্যাপার, সেই জায়গাতে কোথাও ঘাটতি হচ্ছে। তবে অনলাইনে রেজিস্ট্রেশন করা এবং বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি অনেক বেশি হওয়ার কারণে এই সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। তবে আরও একটি বিষয় বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন যে অ্যান্টিজেন টেস্ট, যেটি সারা পৃথিবীতেই ব্যাপক জনপ্রিয়, সেটি বাংলাদেশে এখন পর্যন্ত জনপ্রিয় করা হয়নি। জিন এক্সপার্ট মেশিনের যে টেস্ট, সেটিকেও খুব একটা জনপ্রিয় করা হয়নি। লকডাউন সাধারণত তখনই দেওয়া হয় যখন সংক্রমণের মাত্রা চূড়ায় পৌঁছে যায় অথবা মৃত্যুর নতুন নতুন রেকর্ড সৃষ্টি হয়, এবং এই সময়ে ঘরবন্দি মানুষের অ্যান্টিজেন টেস্টের মাধ্যমেই মূলত সংক্রমিত এলাকার কোনটি বেশি ঝুঁকিপূর্ণ সেটি পরীক্ষা নিরীক্ষা করা হয়। কিন্তু বাংলাদেশে লকডাউন যেমন চলেছে, কিন্তু সেই অবস্থায় ব্যাপক মাত্রায় পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটি উল্টো কমেছে। পরীক্ষায় আমরা যেটি দেখলাম যে 1 সপ্তাহের ব্যবধানে যেখানে 3.5 লাখ টেস্ট হয়েছে আগের সপ্তাহে, শেষ সপ্তাহে সেখানে মাত্র 1.5 লাখ পরীক্ষা হয়েছে। এবং এই কারণে স্বাস্থ্য অধিদপ্তর যদিও বলছে যে রিকশাযোগে হলেও আপনারা এসে পরীক্ষা করান, কিন্তু সেটি সবার জন্য আসলে কতটুকু সম্ভব। এবং রাজধানীতে আসলে পরীক্ষা করা সম্ভব হলেও রাজধানীর বাইরে বিভিন্ন জেলা উপজেলা পর্যন্ত মানুষ কিন্তু এই টেস্ট কার মাধ্যমে কোথায় করাবেন, কোন জায়গায় যাবেন, সেই বিষয়টি কিন্তু অনেকে এখনও পরিষ্কার হতে পারেননি। সেই জন্য বিশেষজ্ঞদের পরামর্শ যে আরটিপিসিআর টেস্টের পাশাপাশি অন্য যে টেস্টের মাধ্যমগুলো রয়েছে, সেটি জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে যে টেস্ট, অ্যান্টিজেন টেস্ট, এই সব ধরনের টেস্টকে আরও বেশি সহজ করা এবং বাসায় গিয়ে নমুনা নেয়ার যে বিষয়টি, সেটিকে আরও সহজ করা এবং পরীক্ষার ফি কমানোর জোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তো এই ছিল এখানকার সবশেষ খবর। শ্রেয়া, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।
করোনার টিকা নিলে আক্রান্ত হলেও শ্বাসকষ্ট যেমন থাকবে না, তেমনি অতিরিক্ত অক্সিজেনেরও প্রয়োজন পড়বে না। প্রথম দফায় ভ্যাকসিন দেওয়ার পর করোনায় আক্রান্ত 200 জনের উপর এক জরিপ শেষে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের 15 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিল পর্যন্ত 3 মাসে সিবাসু ল্যাবে 6146 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 1752 জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে 200 জন পাওয়া গেছে যারা 7 ফেব্রুয়ারির পর করোনার প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। ঘরে ভ্যাকসিন নেওয়ার 32 দিনের মধ্যে তারা আক্রান্ত হন। আইসিইউ লাগেনি, হসপিটালে যাওয়ার প্রবণতা অনেক কম ছিল। তা আমরা মনে করি সামনে যারা ভ্যাকসিন নেননি তারা অবশ্যই ভ্যাকসিন নেবেন। আক্রান্ত 200 জনের মধ্যে 165 জনকে হাসপাতালে আসতে হয়নি। বাকি 35 জন হাসপাতালে গেলেও মারাত্মক কোনো স্বাস্থ্য ঝুঁকি ছিল না। এমনকি 88.5% হিসেবে 177 জনের কোনো শ্বাসকষ্ট যেমন ছিল না, তেমনি 92% হিসেবে 184 জনের অক্সিজেন প্রয়োজন হয়নি। যারা টিকা দিয়েছিল তাদের মধ্যে একটি ম্যাজরিটি সংখ্যার পেশেন্টদের কিন্তু ডিজিজটি সিভিয়ার পর্যায়ে যায়নি। 91% রোগীর কোনো রকম কাশি কিংবা হাঁচি ছিল না। সে সাথে 56.6% রোগীর স্বাদ ও ঘ্রাণে কোনো পরিবর্তন হয়নি। আক্রান্ত সব রোগীরই অক্সিজেন স্যাচুরেশন ছিল 97 এর মধ্যে। টিকা গ্রহণকারীরা প্রায় 70 থেকে 77% পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। আমাদের এই গবেষণায় একই ধরনের ফলাফল আমরা পেয়েছি। প্রথম ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। 48 বছর বয়সী এই ব্যক্তি আগে থেকে কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন সিবাসুর গবেষক দল। এছাড়া আক্রান্তদের অধিকাংশই আগে থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকের রোগী ছিলেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাত্র 6 মাস মেয়াদের অক্সফোর্ডের টিকা একবারে বড় চালান এনে মজুদের পক্ষে নন বাংলাদেশের বিশেষজ্ঞরা। তারা বলছেন ধাপে ধাপে এনে দূরদর্শিতার প্রমাণ দিচ্ছে সরকার। এ অবস্থায় মজুদ 25 লাখ শেষ হওয়ার আগেই পরবর্তী চালান হাতে পাওয়ার আশা বাংলাদেশের। রাশেদ লিমনের রিপোর্ট। 21 জানুয়ারি 2021 উপহার হিসাবে ভারতের দেয়া 20 লাখ ডোজের মাধ্যমে ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রথম ধাপে নাম লেখায় বাংলাদেশ। এর 4 দিনের মাথায় 25 জানুয়ারি সেরাম ইনস্টিটিউট থেকে কেনা বাংলাদেশের প্রথম টিকার চালান আসে বেক্সিমকো ফার্মার হাত ধরে। যদিও এর আগেই সময় মতো টিকা আসা না আসা নিয়ে নানা কথা রটে বেশ কিছু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক তখনই সেরামের বাংলাদেশের এজেন্ট বেক্সিমকো জানিয়েছিল ধাপে ধাপে হলেও সময় মতো 3 কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। এটা আসার পরে আমরা আমাদের ওয়্যারহাউসে নিয়ে যাব এবং আমাদের ওয়্যারহাউসে নিয়ে আমরা স্টোর করব। ধাপে ধাপে আসা 1 কোটি 2 লাখের মধ্যে প্রয়োগ হয়েছে 74,23,274 ডোজ। এখনো মজুদ আছে 25,76,726 ডোজ। তবে এরই মধ্যে আবারও মিশ্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে। গণমাধ্যমের খবরেও তৈরি হয়েছে বিভ্রান্তি। শুনছি শেষ হয়ে যাবে, তারপরে কিনে নিতে হবে। আশঙ্কা থেকে যায়, তারপর আমরা আত্মবিশ্বাস যে পাবো। তবে এই মুহূর্তে যে ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে তা প্রস্তুত 6 ডিসেম্বর আর মেয়াদ 3রা জুন 2021 পর্যন্ত। তাই মজুদ নিয়ে কোনো প্রশ্ন তুলতে নারাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন সরকার ধাপে ধাপে আনার প্রক্রিয়ার কারণেই মজুদ প্রক্রিয়া সঠিক নিয়মে হচ্ছে। 8 থেকে 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দিতে হবে। লটে লটে আনাই সুবিধাজনক, কারণ এটাকে সংরক্ষণ করা সহজ। অল্প করে আনা কিন্তু যেন শর্টেজ না হয়, এবং ওনাদের দূরদর্শিতা আমার মনে হয় সেভাবে ওনারা চিন্তা ভাবনা করে কাজ করতেছেন। ভ্যাকসিন নিতে সুরক্ষা ওয়েবসাইটে এ পর্যন্ত নিবন্ধন করেছেন 71,50,873 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সর্বাত্মক লকডাউনের 8ম দিনের পরিস্থিতি জানাতে খুলনার গল্লামারী এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, যে লকডাউন চলছে সেই লকডাউনের মধ্যে কিন্তু মানুষের যে স্বাভাবিক চলাফেরা সেটি কিন্তু অব্যাহত রয়েছে, এবং আমরা রয়েছি খুলনার গল্লামারী এলাকায়, যেটি নগরীর প্রবেশদ্বার বলা হয়। এই প্রবেশদ্বারে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক এখানে ইজি বাইক বা ছোট ছোট যানবাহন চলাচল করছে, মোটরসাইকেল চলাচল করছে। এখানে সকালে যদিও এখানে পুলিশের একটি টহল ছিল বা পুলিশের একটি
চেকপোস্ট ছিল, সেখানে এই দুপুর গড়ানোর পরপরই সেটা শিথিল করার কারণেই মানুষের কিন্তু অবাধ চলাচল দেখতে পাচ্ছি। অনেকের মুখে মাস্ক নাই এবং স্বাস্থ্যবিধি উপেক্ষিত থাকছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইজি বাইকে করে মানুষ যেখানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে চলাচলের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু সেটা উপেক্ষিত থাকছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইজি বাইকে একাধিক মানুষ এবং পাশাপাশি বসে কিন্তু তারা যাতায়াত করছে। এবং আপনারা জানেন যে সারা দেশে সংক্রমণ যেমন বেড়েছে, মৃত্যুর হারও তেমন বেড়েছে, এবং সে তুলনায় খুলনাতেও কিন্তু এর ব্যতিক্রম কিছু নাই। খুলনাতেও প্রতিদিন যেখানে 30 জন রোগী গত এক সপ্তাহ আগেও হচ্ছিল, এই মুহূর্তে সেখানে গড়ে 45 থেকে 47 জন রোগী শনাক্ত হচ্ছে। এবং খুলনায় মৃতের সংখ্যা গত এক সপ্তাহে যদি আমরা তুলনা করি, তাহলে এই মুহূর্তে 15 জন এক সপ্তাহ ব্যবধানে 8 দিনের ব্যবধানে যে পরিসংখ্যান, তাতে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দোকানপাট কিছু খোলা রয়েছে, এবং গুরুত্বপূর্ণ কিছু দোকানপাট যদিও খোলা রয়েছে এবং বেশিরভাগ বন্ধ রয়েছে। বিশেষ করে ওষুধের দোকান এবং খাদ্য সামগ্রী যা বিক্রয় করে সেই দোকানগুলো কিন্তু খোলা রয়েছে। এবং এছাড়া মানুষের যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে বাধ্যবাধকতা, এইটা উপেক্ষিত থেকে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে সন্ধ্যার পরে মানুষের বিভিন্ন মোড়ে মোড়ে আড্ডা দেওয়া এবং সেখানে পাশাপাশি বসে গল্প করা, সময় ক্ষেপণ করা, এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে করোনার পরিস্থিতি যদি আমরা বলি, এখানে মেনে চলার যে বিষয় রয়েছে, যে সাধারণ মানুষ কতটুকু মানছে, সে বিষয়ে যদি আইন বা আইনের একটু কড়াকড়ি বা আইনের যে প্রয়োগ সেটি যদি করা হয়, তাহলে কিন্তু এটি আরও বেশি নিয়ন্ত্রণ হবে বলে আমরা যেটি মনে করছি। তবে প্রথম দিকে যেভাবে প্রশাসনের যে নজরদারি ছিল, সেটি আরও বাড়ানো প্রয়োজন বলে সাধারণ মানুষ মনে করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার লকডাউনের সর্বশেষ পরিস্থিতি। শ্রেয়া। সর্বাত্মক লকডাউনের 8ম দিনে আসছে বর্ষায় ভাঙনের শঙ্কায় সর্বাত্মক লকডাউনের মধ্যেও পদ্মা সেতুর জাজিরা প্রান্তে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। বর্ষার আগেই নদী শাসনের কাজ শেষ করতে হাজার হাজার বালুর বস্তা ও ব্লক ফেলা হচ্ছে পদ্মায়। দিনভর হাজার হাজার শ্রমিক কাজ করছেন পদ্মার পাড়ে। বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নদী শাসন ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ। সর্বাত্মক লকডাউনের মধ্যেও নদীতে ফেলা হচ্ছে লাখ লাখ বালুর বস্তা, ব্লক ও বড় বড় পাথর। নদীর তলদেশে স্লব তৈরি করা হচ্ছে, পাশে নদীর তীর ব্লক দিয়ে ঢেকে ফেলা হচ্ছে। ভাঙনটা যাতে বাড়তে না পারে সেজন্য আমরা হাজার হাজার শ্রমিক এই ভাইরাসে কাজ করতেছি। পাথর ফেলাইতেছি, বস্তা দিতেছি, যাতে নদী এদিকে আর কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। আমাদের ভালোবাসা এবং আবেগের পদ্মা সেতু আমরা কাজ করতেছি, আনন্দ পাইতেছি যে 10 টাকা এখানে আমাদের ইনকাম হইতেছে। পদ্মা সেতুর দায়িত্বশীলরা বলছেন নদীর গতিপথ পাল্টেছে, খরা স্রোতার বিশাল এলাকায় চর পড়ে গেছে, নদী ধাবিত হচ্ছে জাজিরার দিকে। তাই আশঙ্কা করা হচ্ছে আসন্ন বর্ষায় জাজিরা প্রান্তে আঘাত করতে পারে। পানি বৃদ্ধি পেলে তখন তো আর কাজ করা যাবে না, স্লোপে বাকি, তো সেজন্য লোয়ার স্লোপের কাজগুলো আগে শেষ করতেছি, তারপরে আস্তে আস্তে আপার স্লোপের কাজগুলো করব। আসন্ন বর্ষার আগে প্রায় 10.5 কিলোমিটার এলাকা নদী শাসন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আর্থিক অগ্রগতি প্রায় 70%, আর কাজের অগ্রগতি 82.5%। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে মেট্রো রেলের প্রথম কোচের সেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে দিয়াবাড়িতে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিমন, সে ঢাকায় এসে পৌঁছেছে কাঙ্ক্ষিত সেই মেট্রো রেলের প্রথম কোচের যে সেট, সেই সেটটি অনেক দিনই অপেক্ষা, কিন্তু অপেক্ষার পরে যেটি যে মেট্রো রেল কর্তৃপক্ষ যেটি বলেছিলেন যে সম্ভাব্য তারিখটি 23 এপ্রিল, কিন্তু তার দুদিন আগেই কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ঢাকায় ঢুকে গেছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি দিয়াবাড়িতে। দিয়াবাড়ি ঠিক মিরপুর বেরিবাঁধ থেকে উঠেই ঠিক দিয়াবাড়ি, ছোট দিয়াবাড়ি যে লঞ্চঘাটটা, সেটি অতিক্রম করছে এই মেট্রো রেলের প্রথম যে কোচ, সেই কোচের
দুটি সেট এখান থেকে দেখা যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে একটি বিশেষ পদ্ধতির এই কার্গোতে করে কিন্তু এই যে এগিয়ে যাচ্ছে দিয়াবাড়ি, মূলত দিয়াবাড়ি ঘাটের দিকে। জাপানের ওবে বন্দর থেকে 4 মার্চ প্রথমে রওনা হয় এই জাপানেই তৈরি এবং জাপানে ট্রায়াল দেওয়ার শেষে এখানে কিন্তু এই বাংলাদেশের দিকে রওনা হয় এবং 31শে মার্চ মংলা বন্দরে এসে পৌঁছায় এবং মংলা বন্দরে এসে পৌঁছানোর পরে সেখানে কিছু লোড আনলোডিংয়ের বিষয় ছিল, সেখান থেকে জাহাজ থেকে এগুলো আনলোড করে নামানোর পরে এরপরে বেশ কিছুদিন পোর্টে যে কাগজ দাপ্তরিক কাজ সেই কাজ সমাপ্ত করে অবশেষে 16 তারিখ অর্থাৎ এপ্রিলের 16 তারিখে এসে কিন্তু এই দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এই মেট্রো রেলের সেটটি এবং সেটি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই, আমরা যদি দূরত্ব মাপে তাহলে 1 ঘন্টারও কম সময় লাগবে হয়তো, অর্থাৎ সব মিলিয়ে ঘন্টাখানেকের মধ্যেই দিয়াবাড়ির যে ডিপো অর্থাৎ মেট্রো রেলের যে একদম শেষ স্টেশন দিয়াবাড়ি, তারপরে যে উত্তরার দিয়াবাড়ির যে ডিপো রয়েছে, ডিপোর সঙ্গেই সংযুক্ত যে ঘাটটি রয়েছে, ছোট্ট একটি জেটি রয়েছে, সেই জেটিতে এসে নামানো হবে কিছুক্ষণের মধ্যেই এই মেট্রো রেলের যে প্রথম বগির সেট, সেই সেটটি। কিছুক্ষণ আগে কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে এইখানে ছোট দিয়াবাড়ি যে ঘাটটা রয়েছে সেই ঘাটে এসে কিছুক্ষণের জন্য থেমেছিল এই বিশেষ কার্গোটি এবং তখন মেট্রো রেল কর্তৃপক্ষের বেশ কয়েকজন কর্মকর্তাকে আমরা দেখেছি যে তারা কিন্তু এখান থেকে সেই কার্গোটিতে উঠেছেন এবং তারা এই মুহূর্তে শেষ মুহূর্তে কীভাবে নামাবেন, সেই প্রক্রিয়া কী হবে, এগুলো আসলে মেপে ঝুপে বা নিজেদের শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো সেগুলো একটু সেরে নিয়েছে। অন্যদিকে দিয়াবাড়ির যে ঘাটটি, সেই ঘাটটিতেও আমরা গিয়েছি, সেটাও কিন্তু আসলে এই যে বগিগুলো সেই নামানোর প্রস্তুতি চলছে। তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো, পরবর্তী সংবাদে হয়তো বা নামানোর দৃশ্যটা দেখাতে পারবো। শ্রেয়া। উত্তরের দিয়াবাড়ি থেকে মেট্রো রেলের প্রথম কোচের সেট পৌঁছানোর সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। 16 দিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ রুটে আজ শুরু হয়েছে বিমান চলাচল, তবে প্রথম দিনে যাত্রী সংখ্যা কম। এদিকে মধ্যপ্রাচ্যের 4 দেশে আজ যাচ্ছে 20টি ফ্লাইট। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শিউলি, আপনি জানেন যে গত 5 এপ্রিল দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণার পর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয় করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে। তবে প্রবাসী যাত্রীদের যাত্রাপথের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং লকডাউনের কারণে বিভিন্ন স্থানে আটকে পড়া যাত্রীদের এবং জরুরি কাজে যাতায়াতের সুবিধার্থে আবার আজ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা হয়েছে এবং 2টি বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে 6টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করেছে এবং সকাল থেকে দুপুর 2টা নাগাদ ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, যশোর, সৈয়দপুরে মোট 11টির মতো ফ্লাইট ছেড়ে গেছে। এছাড়া আপনি জানেন যে গত 17 এপ্রিল থেকে কিন্তু বিশেষ ফ্লাইট চলছে মধ্যপ্রাচ্যের 4টি দেশ, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সিঙ্গাপুর এবং সৌদি আরবে, এবং আজকে নতুন করে চীনও ফ্লাইট চালুর অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই যে বিশেষ ফ্লাইট চালু হয় মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের মাঝে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে এবং তারা কর্মস্থলে ফিরতে পারছেন। তবে এর পাশাপাশি কিন্তু তাদের কিছু অভিযোগ রয়েছে, বিশেষ করে কিছু এয়ারলাইন্স কিন্তু তাদের ফ্লাইট শিডিউল পরিবর্তন করছে এবং এক্ষেত্রে হয়তো যাত্রী কিছুটা কম থাকার কারণে তারা ফ্লাইট শিডিউল পরিবর্তন করলেও কিন্তু তারা যাত্রীদেরকে সেটা জানাচ্ছে না এবং দেখা যাচ্ছে যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন এমনিতেই প্রতিটি ফ্লাইটের 6 ঘন্টা আগে তাদের বিমানবন্দরে এসে চেক ইনের জন্য বলা হয়, কিন্তু সেক্ষেত্রে যারা 6 ঘন্টা আসে এক্সট্রা তাদেরকে অতিরিক্ত আরও 10 থেকে 12 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে ফ্লাইটের শিডিউল বিড়ম্বনার কারণে। এবং আজকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট ছিল যেটি সকাল 8টায়, কিন্তু সেই ফ্লাইটটি বাতিল করা হয়েছে এবং সে বিষয়ে যাত্রীদের কিছু জানানো হয়নি। এখানে এয়ার আরাবিয়া এয়ারলাইন্সের বেশ কিছু যাত্রী তারা সকাল থেকে এখানে উৎকণ্ঠায় আছেন, কিন্তু তারা জানতে পারছেন আসলে সেই ফ্লাইটটি কখন যাবে। এই বিষয়ে তারা এয়ারলাইন্সগুলোর কল সেন্টারে যোগাযোগ করলেও কিন্তু সেখান থেকে কোনো তারা সাড়া পাচ্ছেন না এবং এয়ারলাইন্সগুলোর এখানে কোনো লোকজন নাই। সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানিয়েছেন যে যাত্রী স্বল্পতার কারণে এটা করা থাকলেও তাদের আসলে এ বিষয়ে তেমন কিছু করার নেই, তবে তারা এয়ারলাইন্সগুলোকে বলেছেন যেন তারা এই বিষয়গুলোতে নজর দেয়। এই ছিল আমার কাছে এখনকার মতো বিমানবন্দর থেকে সবশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে
প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছেন উত্তরের বরেন্দ্র অঞ্চল রাজশাহীর বাসিন্দারা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। গরমের খবর জানাতে রাজশাহী নগরীর রেলগেট এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, গত এক সপ্তাহ ধরে রাজশাহী অঞ্চলের যে তাপমাত্রার পারদ সেটি কিন্তু বেড়েই চলেছে। এই তাপমাত্রার পারদ বেড়েই চলায় সাধারণ নগরবাসী কিন্তু হাঁসফাঁস করছে। তারা বলছেন এক পশলা বৃষ্টি না হলে এই অবস্থা থেকে আসলে উত্তরণ সম্ভব নয়। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি রাজশাহীর রেলগেট এলাকা থেকে, যে সেখানে বেশ কিছু মানুষ তারা পেটের তাগিদে আসলে বের হয়েছেন এই লকডাউনের মধ্যেও। তারা যেটি বলছেন যে প্রচণ্ড গরমে তারা 10 থেকে 15 মিনিট হয়তো রিক্সা বা ভ্যান চালানোর পরেই কিন্তু তারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তারপর অনেক সময় তাদেরকে জিরিয়ে নিয়ে আবার তাদেরকে কিন্তু ভাড়া মারতে হচ্ছে। এভাবে কিন্তু আয় উপার্জন কমে গেছে। সব মিলে একে তো লকডাউন চলছে, তারপরেও আবার মাহে রমজান মাস, সব মিলে এক ধরনের বেকায়দার মধ্যে কিন্তু তারা পড়েছেন। অনেক ধর্মপ্রাণ মুসলমান কিন্তু বলেছেন যে আসলে তারা এই গরমের মধ্যে হাঁসফাঁস করছেন এবং রোজা থাকতে গিয়েও তাদের কিন্তু অনেক কষ্ট পোহাতে হচ্ছে। আমরা যেমন অন্য সময়গুলোতে দেখতাম যে আসলে নগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন তরমুজ বা শরবতের দোকান বা ডাবের দোকানগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়, কিন্তু এখন মাহে রমজান হয় সেই অবস্থাটা কিন্তু একেবারেই উল্টো চিত্র দেখা যাচ্ছে। আমরা যেমনটি দেখেছি আবহাওয়া অফিস থেকে জেনেছি গত 20 এপ্রিল মঙ্গলবার রাজশাহীতে এই মৌসুমের সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছিল সেটি ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস এবং 19 এপ্রিল সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 39.5, 18 এপ্রিল সেটি ছিল 35.2, 17 এপ্রিল ছিল 35.9, 16 এপ্রিল ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং 15 এপ্রিল ছিল 37.0 ডিগ্রি সেলসিয়াস। আপনারা দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার যে তাপমাত্রার পারদ সেটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে চলেছে। স্থানীয় আবহাওয়া অফিসের যে কর্মকর্তা তারা বলছেন যে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। এক্ষেত্রে কিন্তু তাপমাত্রার যে পারদ সেটি আরও বেশি বৃদ্ধি পেতে পারে এবং নগরবাসীর যে ভোগান্তি সেটি আরও বেশি বাড়তে পারে বলে কিন্তু আভাস দিয়েছেন। এই ছিল আমার কাছে শ্রেয়া রাজশাহী থেকে গরমের সবশেষ খবর। রাজশাহী থেকে প্রচণ্ড গরমে নগরের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। ভ্রাম্যমাণ সবজি ও মাছ ব্যবসায়ীদের বিক্রির স্বাভাবিক সময়ের চেয়ে নেমে এসেছে অর্ধেকে। পর্যাপ্ত সবজি থাকলেও ক্রেতা নেই। খুব একটা ভালো নেই পাইকারি বাজার থেকে সবজি কুড়িয়ে যারা বিক্রি করে রুটি রুজির ব্যবস্থা করেন তারাও। ক্রেতারা বলছেন খুব বেশি প্রয়োজন না পড়লে বাজারে যান না তারা। সানবির উপলের রিপোর্ট। ষাটোর্ধ্ব লিয়াকত মিয়া 20 বছরের বেশি সময় ধরে কারাওন বাজার থেকে সবজি কিনে মাথায় নিয়ে দিনভর পাড়া মহল্লায় বিক্রি করেন। তবে গেল কয়েকদিনে লকডাউনে তার বিক্রিতে ভাটা পড়েছে। লকডাউনে কি বেচা বিক্রি ভালো হয় না আগে ভালো হয়? আগে ভালো হইতো, এখন খারাপ হয়। কাস্টমার নাই, প্রায় দেশে গেছে। করোনার মহামারীতে অনেকেই পেশা পরিবর্তন করে ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা হয়েছেন। ভ্যান গাড়িতে করে ঘুরে বেড়ান বিভিন্ন এলাকায়। প্রথম রোজা করছি 80 টাকা, এখন এই শসা বেশি মাত্র 60 টাকা 50 টাকা। লকডাউনে লোক নাই, এখন বেচা কিনা কম, পেট কোনো রকম বাঁচাইতেছে। মহল্লার সবজির দোকানেও নেই বিক্রি। একদিকে রোজা, তার উপর লকডাউন। 50 টাকার নিচে সবজি নেই বললেই চলে, কিন্তু বিক্রি কম। শসা আনছি 3 দিন আজকে, লাল হয়ে গেছে। ওই বেগুন আনছি ওইটা কালকের, মিষ্টি কুমড়া কালকের, কলা আনছি পরশু দিন, আজকে 3 দিন। পণ্যের সরবরাহের কমতি না থাকলেও খুব বেশি প্রয়োজন ছাড়া বাজারমুখী হতে চান না ক্রেতারা। বয়স একটু হয়েছে, বড় ছেলেটি টুকটাক যাই লাগে বাজার করে। এই তো লকডাউন, এই যে করোনা মরোনা একটা বয়সের তো আছে। পিছে যাচ্ছি তো এই জন্য আর কি নিয়ে নিলাম। বাজারে গেলে তো মানুষজন বেশি থাকে, এই জন্য আর কি। পাড়া মহল্লা কিংবা ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা, স্বল্প পুঁজির এসব ব্যবসায়ীরা এখন করোনা মহামারী মাথায় নিয়ে জীবন জীবিকার তাগিদে প্রতিনিয়ত করছেন টিকে থাকার লড়াই। সানবির রূপল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ বিরোধী চক্রান্ত থামছে না আল জাজিরার। ভাষান্তর নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সন্তুষ্টির পরই অপপ্রচার। বাংলাদেশের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র বলছেন বিশ্লেষকরা। এবং টিকার চালান আশা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। মেয়াদ কম হওয়ায় ধাপে ধাপে আনছে বাংলাদেশ। মজুদ শেষ হওয়ার আগেই পরবর্তী চালান পৌঁছানোর আশা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।